গুণগত রসায়ন পুরোটার উপরে মোটামুটি একটা যতটুকু ধারণা নেওয়া যায়। ঠিক আছে, এখন চলো প্রথমত আমাদের জানতে হবে যে গুণগত রসায়ন আমরা পড়বোটা কি। এই অধ্যায়ে মূলত আমরা পড়বো কি, মৌলের গঠন পড়ব। কোন ধরনের গঠন? পারমাণবিক গঠন। পারমাণবিক গঠন। এখন সেই পারমাণবিক গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মডেল প্রস্তাব করছে। ঠিক আছে, এই পরমাণু গঠিত হয় কি দ্বারা? পরমাণু গঠিত হইতেছে আমার ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন ইলেকট্রন আবিষ্কার হয়েছে, প্রোটন আবিষ্কার হয়েছে, নিউট্রন আবিষ্কার হয়েছে। তখন পর্যন্ত আবিষ্কার হয়েছিল কি, শুধুমাত্র ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে 1991, 11 এর আগে আবিষ্কৃত হয়েছে কি, ইলেকট্রন আবিষ্কার করছে। ইলেকট্রন কে আবিষ্কার করছে? জে জে থমসন, বিজ্ঞানী জে জে থমসন আবিষ্কার করছে। এখন দেখো আমরা প্রথমত কি বললি, রাদারফোর্ডের পরমাণু মডেল না? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার আগেও, আচ্ছা ইলেকট্রনের আগেও কিন্তু ওই যে প্রোটন আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, প্রোটন কিন্তু আবিষ্কৃত হয়েছে। এখন দেখো এই যে ইলেকট্রন, স্যার জে জে থমসন একটা মডেল দিচ্ছে, মানে পরমাণু মডেল, জে জে থমসন অ্যাটমিক মডেল। এখন উনার অ্যাটমিক মডেলটা কি, উনি বলছিল মূলত যে একটা, যে অ্যাটম, অ্যাটম মূলত একটা তরমুজের মতো, তরমুজের একদম বাইরের দিকের এরিয়া গুলোতে ইলেকট্রন অবস্থান করে এবং কেন্দ্রের দিকে হয়তোবা কিছু একটা অবস্থান করে, অথবা তখনও পর্যন্ত হয়তোবা এই প্রোটন আবিষ্কৃত হয়নি। উনি যেটা বলছে যে ইলেকট্রন গুলা কি থাকে, সারফেসে কি থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ঠিক আছে, বিজ্ঞানী জে জে থমসন। পরবর্তীতে আইসা 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কি মডেল দিল? রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এখন অ্যাটমিক মডেল কয়টা? এই পরমাণু মডেল হচ্ছে তিনটা। প্রথমটা কি, রাদারফোর্ডের পরমাণু মডেল। তারপরেরটা হচ্ছে বোরের পরমাণু মডেল। আর সবার লাস্টেটা কি, ম্যাক্স প্লাঙ্কের। তাই তো? এখন মানুষ মাত্রই অনেক ধরনের ভুল থাকতেই পারে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি ছিল? রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথমত উনি কিভাবে জিনিসটা করছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষা করার জন্য উনি একটা স্বর্ণের কি নিছে, পাত নিছে, যেটা পুরুত্ব হইতেছে আমার 0.004 সেন্টিমিটার, নাকি মিটার? সেন্টিমিটার। 0.004 সেন্টিমিটার নিচে। তারপর উনি নিচে কি, আলফা রে, আলফা কণা নিচে। এখন আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে মূলত আমার হিলিয়ামের নিউক্লিয়াস থেকে, হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে বলতো, দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, এই জন্য এটার পারমাণবিক ভর কত, 4। আর ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা। এখন যদি আমি সেই দুইটা ইলেকট্রন রে কোনোভাবে সেখান থেকে বের করে ফেলতে পারি, তাহলে এটা উচ্চ গতিশীল একটা কণায় পরিণত হয়। ঠিক আছে, এই গতিশীল কণাটারে আমরা যদি কোনো একটা বস্তুতে ভেদ করি, এটা কি বলতো, এটা ধনাত্মক না? আলফা কণা কি আমার ধনাত্মক। তাহলে বলতো এর ডিফ্লেক্ট করবে কাকে? কোন একটা ধনাত্মক বস্তুরে ডিফ্লেক্ট করবে। তো যখন নাকি এখানে বরাবর উনি প্রায় 20,000 আলফা কণা একসাথে চালনা করছে এবং বাহিরের দিকে একটা জিঙ্ক সালফেট পর্দা দিয়েছে। জিঙ্ক সালফেটটা কি একটা অনুপ্রভা সৃষ্টিকারী, সরি অনুপ্রভা, হ্যাঁ, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখন এ কি করছে, যখন নাকি ধরো আলফা কণা দিছে, এখন এই যে এখানে কি আছে বলতো, ইলেকট্রন আছে, এই অংশগুলোতে কি আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, এবং কেন্দ্রের দিকে কি আছে বলতো, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে কি আছে, প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, এখন কেন্দ্রটা কি বলতো, ধনাত্মক, কারণ আমার প্রোটনটা পজিটিভ, নিউট্রনটা নিউট্রাল, তাহলে ধনাত্মক, নিউক্লিয়াসটা ধনাত্মক। যখন 20,000 আলফা কণা একসাথে চালনা করছে, শুধুমাত্র একটা আলফা কণা কি করছে, একদম পুরোপুরি বিপরীত দিকে ফিরে আসছে। আর বাকি যত আলফা কণা আছে সবগুলা এগুলা ভেদ করে এই জিঙ্ক সালফেট পর্দায় কি করছে, আঘাত করছে, এবং এখানে কি হয়েছে, আলোর বিচ্ছুরণ হয়েছে। কিছু কিছু আলফা কণা কিছু কোণে বাইকে গেছে। ঠিক আছে, এটা গেল কি ওনার কি পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাপেক্ষে। তাহলে উনি কি বের করছে, আসলে কি প্রমাণ করতে চাইছে? ওনার প্রমাণটা কি? উনি বলছে যে কেন্দ্রের দিকে ধনাত্মক কোন একটা বস্তু বিদ্যমান আছে, এই ধনাত্মক বস্তুরে উনি নাম দিচ্ছে কি, নিউক্লিয়াস। এবং বলছে কি পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। প্রথমত কি বলছে, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এবং কেন্দ্রে একদম যে পরমাণুটার কেন্দ্রের দিকে ধনাত্মক কোন একটা বস্তু বিদ্যমান আছে, যেটা কি পজিটিভ। এজন্য পজিটিভ পজিটিভ কি করছে, বিকর্ষণ করছে। ঠিক আছে,
এটা ছাড়াও এই যে কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ ভর কি আছে, পুঞ্জীভূত অবস্থায় আছে, মানে পুরো পরমাণুর ভর কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় আছে। বুঝতে পারছো? এই তিনটা জিনিস উনি বলছে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলেও কি ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে যে সীমাবদ্ধতা কি কি ছিল। এখন প্রথম আচ্ছা তারপর একটু বলে দিই রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি ছিল। যেমন উনি ইলেকট্রন যে আছে বলছে, উনি বলছে কি ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘোরে। উনি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে নাই। এখন যখন নাকি একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে একটা ঋণাত্মক চার্জ ক্রমাগত ঘুরতে থাকে, একটা সময়ে প্লাঙ্কের থিওরি অনুযায়ী বা এটা এক সময় ঘুরতে 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 কি হবে, কেন্দ্রে পতিত হবে। এখন যখন কেন্দ্রে পতিত হয় তখন কি হবে বলতো, একটা এটা কি হয়ে যাবে, এই এলিমেন্টটা ভ্যানিশ হয়ে যাবে না। মানে ধরো আমার হাতে একটা ডাস্টার আছে, কতক্ষণ পরে এই ডাস্টারটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কারণ কি, এই যে অস্তিত্ব নাই, অ্যাটমের অস্তিত্ব নাই। এখন এগুলা কি দ্বারা গঠিত হয়েছে, আমার অ্যাটম দ্বারাই তৈরি হয়েছে। এখন অ্যাটমই না থাকলে তো অস্তিত্বই থাকে না। তারপর উনি কি করছে, বহিস্থ যে নিউট্রন সরি ইলেকট্রন গুলা, এগুলারে উনি কি করছে, পৃথিবী বা গ্রহের সাথে তুলনা করছে। এখন গ্রহগুলা কি বলতো, একটা নিষ্ক্রিয় অথবা কি চার্জবিহীন বস্তু, আর এটা কি চার্জ যুক্ত বস্তু। তাহলে কোন একটা চার্জ যুক্ত বস্তুকে চার্জহীন বস্তুর সাথে তুলনা কি বেমানান। ঠিক আছে? এটা ছাড়াও উনি কি কোনো ব্যাখ্যা করতে পারে নাই। এই যেমন স্পেকট্রাম, বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে? পরবর্তীতে আসলো কি, বিজ্ঞানী বোর আসলো। এখন বিজ্ঞানী বোর এসে কি করলো, এই যে রাদারফোর্ডের কিছু ভুল ছিল সেগুলারে কি করলো, সংশোধন করলো। ঠিক কত সালে, 1913 সালে এসে এগুলারে কি করলো, সংশোধন করলো। উনি কি করলো, উনি শুধুমাত্র তিনটা কাজ করলো, মাত্র তিনটা পোস্টুলেট দিল। এক হইছে অরবিট বা এনার্জি, অরবিট অর এনার্জি সম্পর্কে কি করছে, ইন্ট্রোডিউস করাইছে। দ্বিতীয় হচ্ছে ভরবেগ সম্পর্কে, ভরবেগ ইন্ট্রোডিউস করাইছে। আর তিন নাম্বারটা হইতেছে আমার স্পেকট্রাল লাইন সম্পর্কে বর্ণনা করছে। আমি ইংলিশ মিডিয়ামের একটা বই পড়ছি, তো মনে করো ম্যাক্সিমাম আমি ইংলিশে লিখতেছি। মানে ওই আমার ভার্সিটির পরীক্ষার সময় তো ইংলিশে পরীক্ষা দেওয়া লাগছে না, তো ওই জন্য ইংলিশের বই নামাইছিলাম, বাংলা মিডিয়ামের বই পাই নাই গা হাতের কাছে, পরে এটা পড়ছি। ঠিক আছে? এখন দেখো, প্রথমত কি উনি বলছে একটা ফিক্সড এনার্জি লাইন অথবা কি আছে, একটা অরবিট আছে, একটা ফিক্সড অরবিট আছে, যেখানে ইলেকট্রন গুলা কি ক্রমাগত ঘুরতে থাকে। তিনি এই অরবিট গুলার নাম কি দিচ্ছে, কে, এল, এম, এন, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? এভাবে চলতে থাকবে। তারপর বলছে উনি বলছে কি না, নির্দিষ্ট ভরবেগ অনুযায়ী ইলেকট্রন গুলা কি করতে থাকে, প্রতিটা কক্ষপথে আবর্তন করতে থাকে। এই আবর্তনকৃত ভরবেগ এম ভি আরটা হবে কি n ইন্টু এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই এর কি সমানুপাতিক। এইচ বাই এই এম ভি আরটা কি হবে, এইচ বাই টু পাই এর সমানুপাতিক হারে কি হবে, ঘুরতে থাকবে। তারপর কি বলছে, একটা স্পেকট্রাল লাইন পাওয়া যায়। ঠিক আছে? স্পেকট্রাল লাইন গুলো কি কি, যেমন যখন নাকি কোন একটা ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে আসে। দেখো তো, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসতে হলে দেখো শক্তি বেশি আছে, শক্তি বের করে দিতে হবে। তাহলে কি করবে, বিকিরণ করে। শক্তি বিকিরণ করে কি নিম্ন শক্তির অরবিটালে আসে, এবং যদি নিচ থেকে উপরে যায় তখন কি করে, শক্তির শোষণ করে কি করে, উপরের দিকে যায়। এখন এই যে বিকিরণ আর শোষণ হয়েছে, এর ফলে কি হয়েছে বলতো, কিছু শক্তির আদান প্রদান হয়েছে বা ইন্টারচেঞ্জ হয়েছে। এটারে উনি প্রকাশ করছে ডেল ই দ্বারা। ঠিক আছে? ডেল ই দ্বারা প্রকাশ করছে। এখন এই স্পেকট্রাল লাইন গুলো কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ দেওয়া আমরা বের করতে পারবো। পরবর্তীতে আসলো কি, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। আচ্ছা, ওনারও কিছু ইয়া ছিল, মানে থিওরিটিক্যালি কিছু ভুল ছিল। ভুল কিরকম হইতে পারে, যেমন ধরো আমরা জানি কি একই সাথে ভর এবং ভরবেগ একই সময়ে নির্ণয় করা যায় না। মানে হাইজেনবার্গের থিওরি অনুযায়ী ভর এবং বেগ একই সাথে কি করা যায় না, নির্ণয় করা সম্ভব নয়। এটা গেল একটা। তারপরে বলছে উনি এই যে স্পেকট্রাম সম্পর্কিত ধারণা দিছে, এটা শুধুমাত্র একক ইলেকট্রন সম্পন্ন, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস, এগুলা সম্পর্কে এরকম একক ইলেকট্রন যুক্ত মৌলের কি দিছে, এই বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছে। কিন্তু বহু পরমাণু যুক্ত পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ধারণা প্রদান করতে পারে নাই। ঠিক আছে? এটা গেল কি ওনার সীমাবদ্ধতা গেল। এখন আসি সবার লাস্টে আসলো কে, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। উনি মূলত কি করলো, উনি আইসা এই জিনিসগুলারে মডিফাই করলো কিসের সাপেক্ষে, আইনস্টাইনের থিওরির সাথে মিলায়া। ঠিক আছে? আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমার যে ডেল ইটা ছিল, মানে উনি যে যে ভরবেগের যে মানে একটা কি বলে এটারে ধারণা ছিল, মানে ভর আর বেগ একসাথে নির্ণয় করা যায় না, সেটার সাথে তুলনা করে দেখো
আইনস্টাইনের থিওরি অনুযায়ী কি ছিল? ই সমান সমান কি এমসি স্কয়ার, ই সমান সমান কি এমসি স্কয়ার। আর বিজ্ঞানী বোরের মতে কি ছিল বলতো? ডেল ই, ডেল ইটা কি ছিল? এইচ নিউ। ও এটা তো দেখায়নি না ওইখানে, ওইখানে এটা ছিল ডেল ই সমান সমান কি হবে? এইচ নিউ। আবার এই নিউর পরিবর্তে তুমি সি ডিভাইড বাই ল্যামডা লিখতে পারবা, তার মানে কি এ সি ডিভাইড বাই ল্যামডা। বুঝতে পারছো? এখন উনি দেখাইতে চাইছে এই যে বেগের সাথে ভরের সম্পর্কটা উনি দেখাইতে চাইছে এখানে। ভরের সম্পর্কটা কিভাবে দেখাবে দেখো তো, এই দুইটা সূত্ররে আমি একত্রিত যদি করি, আচ্ছা এই দুইটা একত্রিত সূত্র করার আগে এটার সাথে এটার কইরা নেই। এইচ নিউ সমান সমান কি এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এইচ কাটা যায়, তাহলে নিউ সমান সমান কি হয়? সি ডিভাইড বাই ল্যামডা, বা সি ইজ ইকুয়াল টু কি ভি ইনটু ল্যামডা। এটা কি বলতো? তরঙ্গ সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়? তরঙ্গ সংখ্যা। আর এটা কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? এখন আসো আমরা, উনি এইখান থেকে কি করছে দেখো, এটার সাথে যখন নাকি আমি এটার তুলনা করব, তাইলে আমি এখান থেকে কি পাই বলতো? এনিহাও আমি বের করতে পারবো না যে বেগ আর ভরের সাথে সম্পর্ক। এটা কিভাবে বের করছে? ac ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি mc স্কয়ার। দুইখান থেকে c কাটা যায়, তাহলে h ডিভাইড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি mc। তাহলে বলো তো এইটা কি আমার ভরবেগ না? এখানে c এর পরিবর্তে যদি আমি v বসাইতে পারি, যেই vটা কি হবে ইলেকট্রনের বেগ, তখন কি হয়ে যাবে h বাই ল্যামডা এর সমানুপাতিক। h বাই ল্যামডা এর সমানুপাতিক মানে তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম প্লাঙ্কের ধ্রুবকের সাহায্যে। তাইলে এটাই কি ছিল? mv is equal to h divided by lambda। তাহলে এখান থেকে যদি আমি ল্যামডা বের করতে চাই, ল্যামডা ইজ ইকুয়াল টু কি h ডিভাইড বাই mv। এইটা আবার আমার কার সূত্র যেন বলা যায় এটারে? হ্যাঁ, প্লাঙ্কের সূত্র। এটা কি ছিল আমার? এটাও কিন্তু আমার কি প্লাঙ্কের সূত্র। ঠিক আছে, যেখানে ভিটা কি হবে ইলেকট্রনের বেগ, এইচ তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে কি ইলেকট্রনের ভর, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমরা এভাবে বের করতে পারি, কোন একটা ইলেকট্রনের বেগ দেওয়া থাকলে আমরা সেখান থেকে কি বের করতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। এখন চলো আমরা রিডবার্গের ইকুয়েশন করব। ঠিক আছে, রিডবার্গের ইকুয়েশন। একটু আগে আমরা কি করলাম? যখন নাকি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন স্তরে আসে, তখন কি হয়? এদের মধ্যে শক্তির বিকিরণ বা শোষণ ঘটে। এই বিকিরিত শক্তির শোষণ বা বিকিরণের কারণে এর মধ্যে কিছু কি হয়? বর্ণালী দেখা যায় বা আলো দেখা যায়। এই আলোর সাপেক্ষে অথবা যে পরিবর্তন হয়, একটা রেঞ্জ সৃষ্টি হয়, এই রেঞ্জের মাধ্যমে আমরা এগুলোর বিভিন্ন সিরিজে ভাগ করতে পারি। কয়টা সিরিজ হয় এখানে? 6টা সিরিজে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? লাইম্যান সিরিজ, বামার, ক্রেসচেন, ব্র্যাকেট, পুন্ড, আর আরেকটা আছে বলতে পারবা? যখন পড়াইছিলাম তখন বলছিলাম আরেকটা কি ছিল? এটা খুব সম্ভবত কার বইয়ে যেন দেওয়া আছে, গুহ স্যারের বইয়ে দেওয়া আছে লাস্টেরটার নাম, আমার নিজেরও খেয়াল নেই এখন, জানাই দিব বাসায় যায়। ঠিক আছে, দেখো এই 5টা। এখন এটা কিভাবে উনি বলছে? যদি এন শক্তি স্তর থেকে এন তম স্তর হতে কোথায় আসে? প্রথম শক্তি স্তরে আসে। প্রথম শক্তি স্তর আসলে সেটা কি হবে? আমার লাইম্যান সিরিজ। এবং লাইম্যান সিরিজে যে আলোটা পাবো সেটা হচ্ছে আমার আলট্রাভায়োলেট রে। কি হবে? আলট্রাভায়োলেট রে। তারপর যদি এন তম হতে দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন সেটা হবে বামার সিরিজ। এবং এখানে যে আমি বর্ণটা দেখতে পাবো, এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে পাবো। দৃশ্যমান অঞ্চলে মানে আমরা বামার সিরিজের যে আলোগুলো সেগুলো আমরা ভিজিবল বা চোখে দেখতে পাবো। এবং পরবর্তী যে 3টা আছে এরা সবাই আইআর বা ইনফ্রারেড রে। ঠিক আছে, এরা সবাই কি আইআর। তাহলে এখানে কি হইতে হবে? এনতম হতে তৃতীয় শক্তি স্তরে, এটাতে কি হতে হবে? এনতম হতে চতুর্থ শক্তি স্তরে, এটাতে কি হবে? এনতম হতে পঞ্চম শক্তি স্তরে আসতে হবে। হ্যাঁ, 6 নম্বরটাও আইআর। ঠিক আছে, তাইলে বুঝতে পারছো
এখানে যে 5টা। এখন রিডবার্গের সমীকরণটা কি বলছে? উনি মূলত 1/λ অথবা তরঙ্গ সংখ্যা সেটা বের করছে RH ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন এটা দ্বারা কি বুঝাইছে? এই যে n1 হইছে কোথায় ইলেকট্রনটা আসছে, বা n1 টা হইছে আমার নিম্ন শক্তির অরবিটাল, আর এই যে n2 টা সেটা কি হবে? উচ্চ শক্তির অরবিটাল। বুঝতে পারছো? বুঝা গেছে? এখন তাইলে এখান থেকে করতে পারবো, এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আসে, এটা দিয়ে আমার গ নাম্বারে প্রায় ম্যাথ আসে। ঠিক আছে, এখন এইটা কিন্তু অবশ্যই হাইড্রোজেন পরমাণুর হইতে হবে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর হইতে হবে, অন্য কোনো পরমাণুর হইলে কিন্তু এটা হবে না। হাইড্রোজেন পরমাণু অথবা লিথিয়াম 2+ পরমাণু বা একক ইলেকট্রন যুক্ত যে কোনো একটা হইতে হবে। বুঝতে পারছো? তোমার দেখবা প্রশ্ন মধ্যে বলে দিবে হাইড্রোজেন পরমাণু সপ্তম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসতে নির্গত আলো কোন ধরনের আলো হবে। ঠিক আছে, বা জি পাওয়া যায়, কিন্তু ওইটার জন্য ক্যালকুলেটরের জন্য আমি এই রিডবার্গ সমীকরণ ব্যবহার করতে পারবো না, এটার জন্য অন্য সূত্র, এটা তোমাদের সিলেবাসেই নেই। তাহলে বুঝছো এই পার্টটা? তাহলে এখান থেকে ঘ নাম্বার প্রশ্ন যে আসবে এরকম প্রশ্ন আমি একটা করাই, একটা না দুইটাই করাই, না তো পরে আমারে গালি দিবা যে খালি থিওরি পড়ায় ম্যাথ করায় না, কিছু না। এটা তো আরো ময়লা হবে। দেখো প্রথম প্রশ্ন দিলাম, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ অরবিটাল হতে তৃতীয় অরবিটে, অরবিটাল না অরবিট হতে আসতে প্রথম প্রশ্নটা দেখো, বলছে কি হাইড্রোজেন পরমাণু চতুর্থ অরবিট হতে তৃতীয় অরবিটালে, তাহলে এখানে আমি n1 টা আমার কত হবে বলো তো? n1 টা হবে আমার 3, আর n2 এর মানটা কত হবে? 4 হবে। তাহলে এখানে আমার বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে আমার কি হবে? 1/λ বের করতে হবে। আর যদি বলে তরঙ্গ সংখ্যা বের করতে, তাহলে আমার কি বের করতে হবে? এটা বের করতে হবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে এটা সবটা মান বের করার পরে 1/λ এর উল্টায় দিয়ে ল্যামডার মানটা বের করা লাগবে, আর এক্ষেত্রে কিন্তু কিছু করা লাগবে না। এটার যে একক সেটার একক আসবে হইছে পার মিটারে, আর এটার একক কিন্তু মিটারে আসবে অথবা সেন্টিমিটারে আসবে। দেখবা এই যে রিডবার্গ সমীকরণের আরএইচ এর ভ্যালুটা বলে দিছি, আরএইচ ইজ ইকুয়াল টু 1.09 ইনটু 678 ইনটু 10 টু দি পাওয়ার -2 ন্যানোমিটার ইনভার্স 1। বুঝতে পারছো? বড় করে লিখে দিব এটা। আচ্ছা এখানে থাকে, তাহলে দেখো এখান থেকে আমার বের করা লাগবে, মানটা বের করা লাগবে। তাহলে এখানে কি দেখো, আরএইচ এর মান জানি, n1 এর মান জানি, n2 এর মান জানি, ক্যালকুলেট করলেই পারবো, নাকি এরাও বাচ্চাদের মতো ধীরে ধীরে করা দেওয়া লাগবে? আচ্ছা এটা করাইলাম না। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটু তোমাদের ধরায় দিই। বলছে হাইড্রোজেন পরমাণুর m অরবিট হতে, এখন দেখো k সমান সমান 1, l সমান সমান 2, m সমান সমান কি 3, তাহলে কি তৃতীয় শক্তি স্তর থেকে আমার প্রথম শক্তি স্তরে আসছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করব, তার মানে কি 1/λ উল্টায় দেওয়া লাগবে। তাহলে আমি এই সূত্রটার তো এভাবেও লিখতে পারি না, তাহলে সূত্রটা যদি আমি চেঞ্জ করি, RH, এটা তো করা যায় তাই না? ইনভার্স করে দিলাম, এটাও করতে পারি। এখন বলছে যে কোন সিরিজে হবে, এখন দেখো তো 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, আসছে কোথায় সেটা হচ্ছে আমার ফ্যাক্ট। আসছে কোথায়?
এক নম্বরে আসছে, তাহলে এক নম্বরে আসলে সেটা কি হবে, লাইম্যান সিরিজে অবস্থিত। তাহলে এখানে প্রাপ্ত যে আলো তরঙ্গ দৈর্ঘ্যের যে বর্ণ, আলোর বর্ণটা কি হবে, ইউভি রে হবে। এটাও কি বলা লাগবে, কারণ আমি থিওরি পড়াইছি। ঠিক আছে, ইউভি হবে। এখন যদি তো এনি হাউ সেকেন্ড অরবিটে আসতো, তাহলে আমার কি দৃশ্যমান অঞ্চলে পড়তো, তার মানে আমার বেনিয়া সহ কলা যে কোনো একটা। এখন তোমার পরীক্ষার মধ্যে যদি প্রশ্নটা একটু ঘুরায় করে যে এখানে তো আমি দৃশ্যমান একটা আলো পাইলাম, মানে যে আলোটা পাইলাম সেটা বর্ণ হইছে আমার বেগুনি, তাহলে সেটা কোন সিরিজের আওতায় হবে, বামার সিরিজের আওতায় হবে। এ বুঝছো, মানে এগুলো এমসিকিউর জন্য একটু ক্রিয়েটিভ কোশ্চেন করতেই পারে। বুঝা গেছে? তাহলে এটাও তো পারবা, এই দুইটা কোশ্চেন করতে পারবা, বাসায় প্র্যাকটিস করতে পারবা। এখন চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিক পড়লাম কোশ্চেন প্র্যাকটিস রেডিয়াস। আচ্ছা দেখো, আমার যেই একটা রেডিয়াসের সাথে আরেকটা রেডিয়াসের তুলনা করতে হবে, এখানে অনেক থিওরি আছে, থিওরি পড়া লাভ নাই, আমার তিনটা জিনিস মনে রাখতে হবে। আর অফ এন ইজ ইকুয়াল টু আর অফ ওয়ান ইন্টু এন স্কোয়ার। দুই নম্বরটা পড়তে হবে বি অফ এন ইজ ইকুয়াল টু ভি ওয়ান ডিভাইডেড বাই এন। আর তিন নাম্বারটা পড়তে হবে ই অফ এন ইজ ইকুয়াল টু ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই জিনিসগুলো দ্বারা কি বুঝাইতেছে, এই আর এনটা দ্বারা কি বুঝতে জানো, হাইড্রোজেন পরমাণু এনতম অরবিটের রেডিয়াস, এটা কি হবে, এন স্কোয়ার হবে। এন স্কোয়ার গুণাকারে বাড়বে কার অনুযায়ী, আর ওয়ান বা প্রথম অরবিটের যে রেডিয়াস সেই অনুযায়ী। ঠিক আছে, এখন যদি বলে যে হাইড্রোজেন পরমাণুর তোমার কোশ্চেন দিল যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় অরবিট এর ব্যাসার্ধ কত, 3r1 9r1 r1 ডিভাইড বাই 3 r1 ডিভাইড বাই 9, কোনটা হবে বলো তো, 9r1 হবে। কেন 9r1 হবে, এন স্কোয়ার না, কত বলছি, তৃতীয় বলছি, তার মানে কি হবে 3 স্কোয়ার ইন্টু কি r1, তার মানে কি 9r1 হইতেছে। তার মানে কত গুণ, যদি আমার তৃতীয় অরবিটাল হয় তাহলে কত গুণ ব্যাসার্ধ বাড়বে, 9 গুণ ব্যাসার্ধ বাড়বে। এই প্রশ্নটা একটু উল্টাই দিতে পারে না, যদি হাইড্রোজেন পরমাণু তৃতীয় অরবিটের ব্যাসার্ধ প্রথম অরবিটের তুলনায় কত গুণ হবে, 9 গুণ হবে। আচ্ছা এইটা দেখো, এটা কি বুঝাইতেছে, এটা ভ্যালোসিটি। কোথায় ভ্যালোসিটি, এনতম অরবিটালে ইলেকট্রনের ভ্যালোসিটি কি হবে, একটা দেখো প্রথম অরবিটে ইলেকট্রনটা খুব প্রোটনের কাছাকাছি আছে, এ দ্রুত ঘুরবে। বা ধরো ভ্যালোসিটিটা আমি কি ধরলাম, যে ভ্যালোসিটি এখানে v1 পাইলাম, কিন্তু দ্বিতীয় অরবিটালটিকে আরো বড়, তার মানে কি এর অনেক সময় লাগবে, অনেকখানি সময় লাগবে না, এই জন্য এর ভ্যালোসিটিটা কি হবে, একটু কমা যাবে। ইভেন এটা কি হবে, প্রথম থেকে একটু দূরে আছে, ফলে এটার আকর্ষণ কমে গেছে, ফলে এটার ভ্যালোসিটিটা কি আরেকটু কমতেছে। এখন এই ভ্যালোসিটিটা কিভাবে কমতেছে, 1/n আকারে কমতেছে। ঠিক আছে, যত অরবিটাল উপরে যাবে এত অংশ 1/n অংশ কি হবে, কমতে থাকবে, এত অংশ হ্রাস পাবে, কার সাপেক্ষে, v1 এর সাপেক্ষে। আর টা কি হবে, টা কি শক্তি, কিসের শক্তি, অরবিটালের শক্তি, এনতম অরবিটালের শক্তি। এটা কি হবে, হ্রাস না বৃদ্ধি পাইতেছে, হ্রাস পাইতেছে। কিভাবে হ্রাস পাইতেছে, 1/n² হারে হ্রাস পাইতেছে E1 তুলনায়। এখন E1 এর মানটা হয় 13.6 ইভি। ইভেন এটাতে গ্রাউন্ড ভোল্টেজও বলা হয়ে থাকে, বুঝতে পারছো, ইভি। তাহলে দেখো তো এই E1 এর মান, তাহলে এখন যদি বলো যে 2 বলে সেকেন্ড অরবিটাল, তাহলে এটা কি হবে, 4 দ্বারা ভাগ হয়ে যাবে। যদি বলে 3, তাহলে কি হয়ে যাবে, 9 দ্বারা ভাগ হয়ে যাবে। এইভাবে ভাগ হইতে থাকবে, এভাবে বের করতে পারবো না। বুঝা গেছে, এটা ক্লিয়ার হয়েছে। এগুলো এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। না, এগুলো ম্যাথে দিবে না, এগুলো তোমার এমসিকিউর জন্য, বুঝতে পারছো। বা তোমার খ নম্বর প্রশ্নে প্রশ্ন করতেই পারে যে তৃতীয় অরবিটালের জন্য, হাইড্রোজেন পরমাণু তৃতীয় অরবিটালের জন্য প্রথম অরবিটালের তুলনায় কত গুণ হবে, বা এরকম ক্রিয়েটিভ কিছু কোশ্চেন দিতে পারে, বুঝতে পারছো। এই পার্টও শেষ হইলো, আর আছে কোনটা, তারপরে কোনটা, আচ্ছা আইনস্টাইন আর প্লাঙ্কের থিওরি, তাই না, এটা তো আমরা পড়াই ফেললাম, মাত্রই পড়াইলাম। আইনস্টাইন প্লাঙ্কের সমন্বয়ে যে সূত্রটা, এই যে এটাকে দেখাই ফেললাম না, এটা দেখাই ফেলছি অলরেডি, ওই 3 নাম্বারটা দেখাইতেছে। তাইলে এখন আমার পড়তে হবে হচ্ছে কোয়ান্টাম নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, গ অথবা গহ নম্বর প্রশ্নের জন্য একদম কমন। গহ নম্বর ম্যাক্সিমাম গহ নম্বর প্রশ্ন আসে যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য
বোরন পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য বা যে কোনো পরমাণু, কঠিন একটা পরমাণু, ধরো বললো যে ম্যাগনেসিয়ামের তৃতীয় অরবিটের জন্য কি দেখাও, তৃতীয় অরবিটের জন্য কোয়ান্টাম নাম্বার দেখাও। তাহলে কোয়ান্টাম নাম্বার আমার জানতে হবে, তাহলে কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের বাংলা কি? বাংলা তো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম, দেখো দ্বিতীয়ত পাই কি আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর সবার শেষেরটা হইতেছে আমার স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন কথা হচ্ছে যে প্রথমত এই জিনিসগুলা কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা মূলত হইতেছে আমার অরবিট বা শক্তি স্তরের ধারণা দেয়। কিসের ধারণা দেয়? শক্তি স্তরের ধারণা দেয়, অরবিটের ধারণা দিতেছে আমার। তারপরে প্রত্যেকটা শক্তি স্তরে এনার্জি কি পরিমাণ আছে সেটার ধারণা দিতেছে। আর একটা গুরুত্বপূর্ণ ধারণা আমরা এখান থেকে পাই যে আকার কিরকম হয়, ঠিক আছে, আকার নট আকৃতি, ঠিক আছে, আকারের ধারণা পাই। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি, অরবিট বা এনার্জি যে এরিয়াটা এটা এটা সাধারণত 2D হয়। আর এই অ্যাজিমুথাল দ্বারা আমরা থার্ড ডাইমেনশনাল শেপ পাই। এখানে বলছি কি আমি আকার বলি নাই, এখন কিন্তু শেপ বা আকৃতি বলছি, ঠিক আছে, আকৃতি বের করতে পারি এবং থার্ড ডাইমেনশনাল এখানে পাই, ঠিক আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, এখন ইলেকট্রনের বিচ্যুতি ঘটে না, এই ইলেকট্রনের বিচ্যুতি ঘটার কারণে আমার যেই ইয়া পাই কি বলে বর্ণালী, বর্ণালী ব্যাখ্যা করা যায়। আমার বর্ণালী ব্যাখ্যা করা যায় কোনটা দ্বারা? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে, এটা কি আমার ক্লকওয়াইজ ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, নিউক্লিয়াসের দিকে ঘুরতেছে না নিউক্লিয়াসের বিপরীত দিকে ঘুরতেছে, ঠিক আছে, ইলেকট্রনের ঘূর্ণন। এখন আমার কথা হইছে যে আমার পরীক্ষার সময় প্রশ্ন আসবেটা কি, আমার পরীক্ষার সময় এই দুইটা থেকে একটার খ নাম্বার প্রশ্ন দিবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায় ব্যাখ্যা করো। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাটা কি হবে, মানে এটা কি দ্বারা বোঝায়, ইলেকট্রনের আকার আকৃতি বোঝায়, এটা নির্দিষ্ট অরবিট আছে, এই অরবিটারে বোঝায়, এবং এনার্জি ডিফাইন করতে পারি। তারপরে আকার, এটা কে এল এম এন, কে হইলে প্রথম শক্তি স্তর, এল হইলে কি দ্বিতীয় শক্তি স্তর, এগুলো বর্ণনা করতে পারবা না, পারবা। আর দ্বিতীয়টা যেটা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দ্বারা কি আমার ত্রিমাত্রিক বিন্যাস ব্যাখ্যা করা যায়, ইলেকট্রনের যে অরবিট বা শক্তি স্তরের ত্রিমাত্রিক গঠন ব্যাখ্যা করা যায়। এখানে প্রথম শক্তি স্তরের মধ্যে আমি কি পাইতেছি, এস অরবিটাল পাইতেছি, দ্বিতীয় শক্তি স্তরে এস এবং পি অরবিটাল, দুইটা অরবিটাল পাইতেছি আমি, তৃতীয় শক্তি স্তরে যে আমি তিনটা অরবিটাল পাইতেছি বা তিন ধরনের আকৃতি পাইতেছি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি ওই যে অরবিটাল গুলোর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর বা বিচ্যুতি ঘটার কারণে যে স্পেকট্রাম তৈরি হইতেছে বা বর্ণালী তৈরি হইতেছে, সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারি কি দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এখন আসে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা আমরা এম দ্বারা প্রকাশ করি, এটার আমরা এল দ্বারা প্রকাশ করি। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি, এবং এল সমান সমান কি এন মাইনাস ওয়ান, এল সমান সমান কি এন মাইনাস ওয়ান। এখন এই এল এর মান আমার 0 হইতে পারে, এল এর মান 1 হইতে পারে, এল এর মান 2 হইতে পারে, এল এর মান কি হইতে পারে আমার 3 হইতে পারে। যখন এল এর মান 0 তখন সেই যে অরবিটালটা পাবো সেটা কি হবে আমার এস অরবিটাল। এটার আকৃতি কি রকম হবে, গোলাকার বা স্ফেরিক্যাল। এল দ্বারা যেটা পাবো সেটা কি হবে, পি অরবিটাল। এখন পি অরবিটালটা কিরকম হয়, এটা ধরো গোলাকার, এই যে এরকম। আর পি অরবিটালটা কিরকম হয়, দ্বিমাত্রিক বা প্রিন্সিপালও বলা হয়ে থাকে, এটার কি বলা হয়, প্রিন্সিপাল। এল ইজিক্যাল টু টি হলে সেটা কি, ডি, ডি অরবিটাল। এখন ডিটা কিরকম হয়, ডাবল, ত্রিমাত্রিক বিন্যাস, এবং এটারও বলা হয় ডিফিউজড। এখন এল ইকুয়াল টু জি হলে এফ, এফ এর যে আকৃতি এটা 8 ডাইমেনশনাল। এখন 8 ডাইমেনশনাল, আমি দেখো 2 ডাইমেনশনালে 3 ডাইমেনশনাল পর্যন্ত আঁকতে পারছি, আমি কি 8 ডাইমেনশনাল আঁকতে পারবো? আমার পক্ষে সম্ভব না 8 ডাইমেনশনাল এই 2 ডাইমেনশনালের মধ্যে আঁকা, ঠিক আছে, এটা একটা 8D ফিগার। এখন এটা মানে কি ফান্ডামেন্টাল, ঠিক আছে, ফান্ডামেন্টাল, এটা বুঝলাম।
এখন আসি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কিভাবে হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে হয় বলো তো? m is equal to 0 প্লাস মাইনাস l। এখন l কিন্তু শুধু n মাইনাস ওয়ান না, l হইতেছে আমার জিরো থেকে কি হবে n মাইনাস ওয়ান পর্যন্ত। l কি আমার জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত, যে কোনো n এর জন্য l কি জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত, এবং m টা কি হবে জিরো এবং প্লাস মাইনাস l। বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো, ধরো আমার n is equal to 2 পাইছি কি কোশ্চেন, দেখো n is equal to কি আমার 2, তাহলে n is equal to 2 এর জন্য আমার l এর মানটা কি হবে বলো তো? 0 1, 0 ইন্টু n মাইনাস ওয়ান না, 0 থেকে n মাইনাস ওয়ান, তাহলে কি পাইলাম 0 1। তাহলে এখানের জন্য আমি m কি পাবো 0 প্লাস মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান 0 1, তার মানে কি পাইতেছি বলো তো? এটা কি এটা সেকেন্ড অরবিটাল, এবং এটার ম্যাক্সিমাম p পর্যন্ত যাইতে পারবে, p অরবিটাল পর্যন্ত যাইতে পারবে না। বুঝছো? তাহলে এখান থেকে আমার খ নাম্বার প্রশ্ন দেয় না যে দ্বিতীয় শক্তি স্তরে কেন ডি অরবিটাল সম্ভব না, বা 2d কেন সম্ভব নয়, দেয় না প্রশ্নে। তাহলে এখন পারবা না। 2d এর জন্য, 2d হবার জন্য এখানে n এর মান 2, তাহলে l এর মানটা কি হবে 0 1, মানে কি s এবং p, l এর মান 2 নাই, তাই আমার কি 2d সম্ভব না। বুঝতে পারছো? সেম 3f সম্ভব না। এগুলো তোমরা অ্যান্সার করতে পারবা না। গুড। আকৃতি দেখাইলাম। এখন কথা হচ্ছে পরীক্ষার মধ্যে তো আর এটা দিতে হবে না, পরীক্ষার মধ্যে একটা বক্স আসে, তাই না? বক্স আসে। হুম, হ্যাঁ, n এর মান দিয়ে একটা বক্স আসে আমাদের। এই বক্সটা তোমাদের লেখা দিছিলাম যে কিভাবে লিখবা, তাহলে এটা দেখাইতে হবে, আগাইতে হবে, কারণ ম্যাথ দেখাইতে হবে না এটার কেপিকেসি। আশা করি ওই যে ওই সময় নোটটা রাখছো, আর না থাকলেও তোমরা একটু গ্রুপে, ঠিক আছে, যদি কেউ কারণ না থাকে, যেমন এই যে ওদের নাই। প্রথমত হচ্ছে n এর মান কি ধরবা, 0 ধরা তো আর সম্ভব না, তাহলে n এর মান 1 ধরে করবা, l m এগুলা বের করবা, ক্যালকুলেট করে দেখবা যে মিলতেছে, তারপরে আবার বোর্ডটা অবস্থা ভালো না। আচ্ছা দেখো, পরে যাইতে হবে আমার। এখন কোন অরবিটাল দ্বারা কি কি সিগনিফিকেন্স বুঝাইতেছে এটা তো বুঝবাই। এখন চলো আমাদের পড়তে হবে কি আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আর পড়তে হবে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে পড়তে হবে। দেখো আইসোটোপ, এখন টোপ পিই শেষে কি আছে প আছে না, তার মানে কি হবে প্রোটন, কি হবে প্রোটন। এখন আইসোটোপ মানে কি প্রোটন, প্রোটন না, প্রোটন নাম্বার সেম বা প্রোটন কাউন্ট সেম, প্রোটন কাউন্ট সেম। অথবা তাহলে কি বলবো, কোন একটা মৌলের এবং এবং পাশাপাশি যদি কোন একটা মৌলের প্রোটন সংখ্যা সমান হয় এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, তখন তো আমরা পরস্পরের কি বলবো আইসোটোপ বলবো। তারপর আসবো কি আইসোটোন। এখন আইসোটোন কারা, দেখো সবার শেষে কি আছে ন আছে, আইসোটোন ন, তার মানে কি হবে নিউট্রন কাউন্ট সেম, নিউট্রন সংখ্যা একই। তাহলে নিউট্রন সংখ্যা একই হইলে তাহলে কি হইতে হবে, আমার ভর সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে হবে, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে হবে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে আইসোবার। এখন দেখো আমার ভর সংখ্যা সমান হয়ে গেছে, এখন কি হচ্ছে আমার ভর সংখ্যাই সমান, তাহলে চেঞ্জ হইতে হবে কি বলতো, ইলেকট্রন সংখ্যা ভিন্ন হইতে হবে। কি ভিন্ন হইতে হবে, ভর একই, ইলেকট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হইতে হবে। ঠিক আছে, ভর একই, ইলেকট্রন সংখ্যা কি হইতে হবে আমার ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। তাহলে আইসোটোন, আইসোটোপ, আইসোবার এগুলো তো বুঝছোই, এগুলো পারবা, তোমরাই পারবা। আসবে খ নম্বর প্রশ্নে দেয় আইসোটোপ ব্যাখ্যা করো, আইসোটোন ব্যাখ্যা করো, তখন দেওয়া লাগবে। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে তো তোমাদের আলাদা করে বলা নাই। ইলেকট্রন নেগেটিভ হয়, এটার ভর হচ্ছে 9.11 × 10⁻31। ইলেকট্রনের ভরটা একটু ভালো করে মুখস্থ করে যাবা। আর প্রোটন আর নিউট্রনের চার্জ আছে 1.6 ইন্টু, যদি প্রোটন হয় তাহলে পজিটিভ 10⁹ আর যদি -9, পজিটিভ হলে +1.6, +1.6 ইন্টু 10⁻⁹। আর যদি আমার ইলেকট্রন হয় তখন -1.6 ইন্টু 10⁻⁹। এটা কিসের হবে আমার প্রোটনের, আর এটা কি হবে ইলেকট্রনের। এখন ইলেকট্রনের ভর কত, 9.11 ইন্টু 10⁻31 গ্রাম, কেজি না, হ্যাঁ গ্রাম না, নাকি কেজি, কেজি তো 34, কেজি হলে 34 না, এটা হচ্ছে গ্রাম। ঠিক আছে,
আর প্রোটন আর নিউট্রনের আমার ভর দিয়ে না কোনো লাভ নাই, না এমসিকিউতে আসবে না কিছু আসবে। এখন তোমাদের তো আর বলতে হবে না যে প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, নিউট্রনের চার্জ নাই, এগুলো তোমাদের বলার কোনো দরকার নাই। এখন তোমাদের পড়তে হবে জিনিসটা কি, এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। এই যে এখন থেকে আমরা কি পড়বো, বর্ণ, দেখো এখান থেকে আমার বর্ণালীর পার্টটা, বর্ণালীর মধ্যে দেখো রেডিও ওয়েভ আছে, তারপরে ধরো ইনফ্রারেড রে, কি বলে এটা, এই দৃশ্যমান আলো, আল্ট্রাভায়োলেট রে, এগুলার রেঞ্জ পড়া লাগবে। তারপরে বেনিয়া সহকরণ, দৃশ্যমান আলোর রেঞ্জ গুলো এতটাও অ্যাপ্রোপ্রিয়েট না পড়লে হবে, তোমার জাস্ট খালি একটু আইডিয়া রাখা লাগবে যে এত থেকে এতর মধ্যে হইলে হইতে পারে, ঠিক আছে, এরকম একটা রেঞ্জ সম্পর্কে আইডিয়া রাখবা, বুঝতে পারছো? আর আমাদের ওই যে আর এইচ দিয়ে যে ম্যাথটা করলাম না, ম্যাক্সিমামই যদি অ্যান্সার হবে আসমানি, ঠিক আছে, পরীক্ষার মধ্যে যদি কালার না মনে থাকে আসমানি বসাই দিয়ে আসবা, কোনো সমস্যা নেই। ইভেন দেয় নাই, তোমরা পারবা এই জন্য দেয় নাই। তাহলে বুঝছো যে এই যে দেখো এখানে, ও আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন তোমাদের এই এমসিকিউ গুলা পরীক্ষার মধ্যে না আসলেও মেডিকেল পরীক্ষায় মাস্ট আসবে, যে আইআর অ্যাপ্লিকেশন ইন মেডিকেল, এই একটা টপিক টিচারদের খুব পছন্দ যে এখান থেকে কোশ্চেন করার মতো, ঠিক আছে। এটার মধ্যে আছে ধরো লো ইনফ্রারেড রে, মিডল ইনফ্রারেড রে, হাই ইনফ্রারেড রে। এখন তিনটা রে কখন কোথায় কি কোন মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়, কোন ব্যথায় কোনটা ব্যবহার করা হয়, এগুলো আছে। তারপরে ধরো আইসোটোপের ব্যবহার, আইসোটোনের ব্যবহার, কোনটা ওষুধ মানে কোন রোগের, ক্যান্সারের জন্য কোনটা ব্যবহার করা, এই জিনিসগুলো এমসিকিউ রিলেটেড, একদম ভালো মতো একটু পড়ে নিবা। দাগানো বই আছে তোমাদের কাছে, দাগানো বই দেখে পড়ে নিবা, ঠিক আছে। এখন চলো সোজাসুজি আমাদের পড়তে হবে কি, ও আচ্ছা আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন তো বাকি আছে। তোমাদের একটা খ নাম্বার প্রশ্ন পড়তে হবে, অরবিট ভার্সেস অরবিটাল। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি, অরবিটটা কি, এটা 2D, অরবিটালটা কি 3D। অরবিট কি হতে পারে, KLMN, অরবিটালটা কি SPDF। অরবিটের অরবিটের কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা, এটা কি ডিফাইন করে, এটা অরবিটালের আকার নির্দেশ করে। আর অরবিটালটা কি করে, আকৃতি নির্দেশ করে। তাহলে এইরকম আমরা যে দেখো অরবিটাল দ্বারা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বুঝি, আর অরবিটাল দ্বারা, অরবিট দ্বারা প্রিন্সিপাল, আর এটা দ্বারা কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই জিনিসগুলো কি তোমাদের আর বলা লাগবে, এই দুটো পার্থক্য লিখতে পারবা না। এখন তোমার আসলে কোথায় যাবে বলো তো, খ নাম্বারে আসবে, গ নাম্বারে তো তোমার জীবনে এই প্রশ্ন দিবে না, গ নাম্বার প্রশ্ন দেওয়ার মতো অভাব নাই, আরো টপিক আছে। এটা কেন দিবে তোমার, এখন খ নাম্বার দিবে। এখন খ নাম্বারে তুমি যদি 3 থেকে 4টা ডিফারেন্স লেখো, তোমার 2 দিতে বাধ্য, বুঝতে পারছো? এক্সাম্পল সহ দিবা, সবসময় মনে রাখবা খাতা গুছাইতে হবে প্রথমত। খাতার কিভাবে গুছাবা, ধরো তোমার কাছে জানতে চাইছে গ নাম্বার প্রশ্নে, ধরো গ নাম্বার প্রশ্ন তোমার একটা ম্যাথই দিছে। এখন ম্যাথটা কোন সম্পর্কে দিছে, দ্রাব্যতা সম্পর্কে। এখন তুমি একটু কাজ করো, দ্রাব্যতা কাকে বলে এটা একটু সুন্দর করে লেখা দাও খাতার শুরুতে। দ্রাব্যতা কাকে বলে, গ নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন, তুমি দ্রাব্যতা কাকে বলে একটু লেখো। লিখলে কি হবে যে না, সে গদবাদা সবার মতো করতেছে না, একটু আলাদা করছে। দ্রাব্যতার সংজ্ঞা দিলা, দ্রাব্যতার সংজ্ঞা দিয়ে তারপরে দিলা যে দেওয়া আছে, কিন্তু গ নাম্বার প্রশ্নে এটা দেওয়াটা সুন্দর মানায় না। এটা খুব সময় এটা মূলত যে ভার্সিটিতে বেশি কাজে লাগে। ধরো তোমার একটা টপিক জানতে চাইছে, ডিফাইন অ্যাবাউট ফার্মাকোপিয়া, বা ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফার্মাকোপিয়া, মানে ফার্মাকোপিয়ার বৈশিষ্ট্যগুলো লেখা, এটা আদর্শ ফার্মাকোপিয়া। ধরো মেডিসিন কিভাবে বানাইতে হয় এটার মধ্যে লেখা থাকে, যত ধরনের মেডিসিন আছে ওগুলাতে লেখা থাকে, তারপরে FDA এগুলা অনুযায়ী। এখন দেখো তো, এখন তুমি ফার্মাকোপিয়ার ক্যারেক্টারিস্টিক্স বলছো, এখন তোমার কি ধরে ফার্মাকোপিয়ার ক্যারেক্টারিস্টিক্স তুমি লিখবা? তুমি আগে ফার্মাকোপিয়া কাকে বলে একটু লিখি সুন্দর, তারপরে ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, বায়োলজি এগুলা লাগে অনেক বেশি, কেমিস্ট্রিতে লাগে না। এখন অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য পড়বা। তারপরে চলো আমার পড়তে হবে কি, দ্রাব্যতা কাকে বলে, ঠিক আছে। ও না, আরেকটা কিছু বাকি আছে, 3টা ল বাকি আছে, আউফবাউ ল, তারপরে হইতেছে হুমস ল, আর আরেকটা হচ্ছে N+L থিওরি। দেখো আউফবাউ এর থিওরি অনুযায়ী কোনটা ছিল, এই যে SS, PS, PS, DPS, DPS, FDPS, FDPS। আর বলা লাগবে, এই সিরিয়াল অনুযায়ী কি হবে, আমার ইলেকট্রন গুলা ক্রমান্বয়ে সজ্জিত হবে। আর হুন্ডের লতে কি বলছে,
যদি আমার কোন একটা পি অরবিটালে 3টা ইলেকট্রন থাকে বা যে কোনো অরবিটালে 3টা ইলেকট্রন থাকে, প্রথমত তারা চেষ্টা করে ইন্ডিভিজুয়ালি একটা কি থাকতে, ইন্ডিভিজুয়াল স্পিন থাকতে, ঠিক আছে, একমুখী স্পিন থাকতে। পরে যদি চতুর্থ ইলেকট্রন আসে প্রথমটাতে ঢুকবে, তারপর এভাবে যাবে, তারপর এভাবে যাবে, এইভাবে বুঝবে। হ্যাঁ, সর্বপ্রথম কি নিম্ন শক্তি স্তরের অরবিটালে যাবে আর কি, বুঝতে পারছো? এটার জন্য আউবর্ন নীতির জন্য নিম্ন শক্তির অরবিটালে যাবে, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়া পজিটিভ স্পিনে থাকার চেষ্টা করবে, ঠিক আছে, আর নেগেটিভ স্পিনে না যাওয়ার ট্রাই করবে। এখন দেখো আমার 4টা ইলেকট্রন আছে, সরি 4টা না, হ্যাঁ ধরলাম যে আমার 4টা ইলেকট্রন আছে। এখন 4টা ইলেকট্রনের প্রথমত যাবে কি পজিটিভ স্পিনে, তারপরে আসবে নেগেটিভ স্পিনে। এটা কখনো এইরকম হবে না যে এই যে 4টা হয়ে গেছে আর একটা ফাঁকা থাকবে, এটা কখনো ফাঁকা থাকবে না। এখানে কি হবে, প্রথমত পজিটিভ স্পিনে যাবে, তারপরে আমার একটা নেগেটিভ স্পিন হবে, ঠিক আছে, এটা হচ্ছে আউট বলো। এখন হচ্ছে এন প্লাস এল থিওরি। এন প্লাস এল থিওরি কি, যেমন ধরো 1s ও 2s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে যাবে। দেখো 1s এ আমি n প্লাস এল করবো, এখানে n এর মান 1, l এর মান কি 0, এবং 2s এর মধ্যে কি 2 প্লাস 0, l এর মান 0 এখানে, তাহলে কি 1, আর এখানে মান আসে কত 2 আসে। তাহলে আমি কি জানি যে ইলেকট্রন সর্বপ্রথম কি নিম্ন শক্তির অরবিটালে যায়, তাহলে আমার নিম্ন শক্তির অরবিটাল কত, আমার 1, 1 কোথা থেকে আসছে, আমার 1s থেকে আসছে। তাহলে ইলেকট্রন আগে কি যাবে 1s এ যাবে, তারপরে আমার 2s এ যাবে। এখন যদি এইরকম হয় যে এই দুইটার মান একরকম হয়ে যায়, তখন যেটার n এর মানটা ছোট সেটার ভিতরে যাবে। যেমন 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে, তাই তো? 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে? 3d এর ক্ষেত্রে কি বলতো, 3 প্লাস d এর মান কত, 0 1 2 2, 4 প্লাস 0, ও আচ্ছা এটা না, দুইটা সেম সেম হয় কখন, 3p, হ্যাঁ 3p এবং 4s। এ দেখো 3p এবং 4s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে, দেখো 3p এর জন্য কি 3 প্লাস 1, আর এটা কি 4 প্লাস 0, এটাও 4, এটাও আমার 4 আসছে। তাহলে এখন আমার দেখতে হবে n এর মান কার ছোট, n এর মান এটার ছোট, তাহলে ইলেকট্রন আগে 3p তে যাবে, তারপরে আমার কিসে যাবে 4s এ যাবে। এখন 3d আর 4s এর মধ্যে ডিফারেন্স দেখতে হবে। 3d আর 4s এর মধ্যে ডিফারেন্সটা কি, যদি আমার এরকম হয় যে কোন একটা ইলেকট্রন আমার 3d তে দেওয়ার পরে, যেমন 3d4, 3d9, 4f6, 4f13, 3p টা দেখাবো। দেখো আমার এই 3d4 থেকে 3d5 টা বেশি স্টেবল, যদিও এখানে ইলেকট্রন বেশি আছে কিন্তু তারপর এটা বেশি স্টেবল। কেন স্টেবল, কারণ এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে আর এটা পূর্ণ অবস্থায় আছে। এরকম ক্ষেত্রে যদি এরকম হয় যে 3d9, 3d9 4s2, এরকমই তো হওয়ার কথা ছিল, আগে তো 4s এ যাবে না ইলেকট্রন, তারপর আমার 3d তে আসবে না। কিন্তু এক্ষেত্রে কি হয়, 4s এর একটা ইলেকট্রন এখানে চলে আসে, কারণ এখানে আসলে আমার 3d10 হয়ে যায়, 4s 1 হয়ে যায়। এখন 3d10 আর 4s 1 হলে সুবিধাটা কি, এটা বেশি স্টেবল হয়, কারণ ডিটা কি পূর্ণ থাকে, এজন্য এটা কি বেশি স্টেবল হয়ে থাকে। এজন্য 4s এ না যায় কি হবে, সর্বশক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় যাবে, আমার 3d তে যাবে, সর্বশেষ, সবার লাস্টেরটা। বুঝতে পারছো কোনটা, সবার লাস্টেরটা। এখন ইলেকট্রন যদি বেরোইতে হয়, ইলেকট্রন বেরোবে কিন্তু আবার 4s থেকে, তখন কিন্তু আবার 3d থেকে একটা বেরোয়, 3d9 হবে না। বুঝতে পারছো, ক্লিয়ার হইছে? এটার জন্য একটা খ নাম্বার প্রশ্ন তোমাদের যখন ফার্স্টে পড়েছি লেখা দিছিলাম, ফেরামের Fe3+ এর জন্য কোথা থেকে ইলেকট্রনটা যাবে। হ্যাঁ, দিতে পারছিলা? Good. ও মাশাআল্লাহ, বেটা পাগল, তুমি প্রাইভেট পড়তে যাও নাই এর কাছে, বোর্ডে যায় আবার এগুলা করে না। এখন চলো আমাদের সেকেন্ড টপিক, দ্রাব্যতা পড়বো। দ্রাব্যতা পড়ার থেকে ম্যাথ করলে বেশি বেটার হয়, ঠিক আছে। তারপরে একটু বেসিক থিওরি দিয়ে রাখি। দ্রাব্যতাটা কি, 1 লিটার দ্রবণে, কি বলছি, 1 লিটার দ্রবণে কিরকম দ্রবণ, স্যাচুরেটেড দ্রবণ, অথবা কি সম্পৃক্ত বলে এটারে, ঠিক আছে, সম্পৃক্ত বা স্যাচুরেটেড দ্রবণে যত মোল অথবা যত গ্রাম
কি দ্রবীভূত থাকে? দ্রবীভূত থাকে, তাকে কি বলা হয়? দ্রাব্যতা বলে। কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। বুঝতে পারছো? তাইলে এখন যদি বলে যে NaCl এর দ্রাব্যতা 11.2 গ্রাম পার লিটার বলতে কি বুঝো? মুনা বলো তো কি বুঝো, বলো। ভুল, সম্পৃক্ত বলতে হবে তো। দ্রবণ তো আমার তিন ধরনের না, একটা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, তিন ধরনের দ্রবণ আছে না? এখন আমার দ্রাব্যতা আমি কোথায় বের করি বলতো? সম্পৃক্ত দ্রবণে বের করি। আমার এই কথাটা মাস বলতে হবে। এটা ওই সাধারণতর জন্য এখানে এটা সাধারণত থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি শুধুমাত্র দ্রবণ বলি তাহলে সেক্ষেত্রে আমার ভুল হইতে পারে। এখন আমার এই দ্রবণটা তো আমি ধরেও নিতে পারি এটা সুপার স্যাচুরেট বা প্রিসিপিটেশন হয় এরকম দ্রবণ। আমার বলতে হবে কি NaCl এর সম্পৃক্ত দ্রবণে, হ্যাঁ সম্পৃক্ত 1 লিটার দ্রবণে 11.2 গ্রাম কি NaCl দ্রবীভূত অবস্থায় আছে। NaCl এর দ্রাব্যতা 11.2 বলতে বোঝায় 1 লিটার সম্পৃক্ত NaCl এর দ্রবণে 11.2 গ্রাম NaCl কি আছে? দ্রবীভূত অবস্থায় আছে। এখন আমার এই যে দ্রাব্যতাটা আমি দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আমার গ্রাম পার লিটার আকারে প্রকাশ করতে পারি, আর আরেকটা হইতেছে আমি মোল পার লিটার আকারে প্রকাশ করতে পারি। এখন এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ আমি কিভাবে করতে পারি? যদি আমার গ্রাম পার লিটার দেওয়া থাকে, ধরো আমারটা দেওয়া আছে কি গ্রাম পার লিটার দেওয়া আছে, এটার আমি গ্রাম দ্বারা ভাগ করে দিব। কিসের গ্রাম দ্বারা ভাগ করে দিব? অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস দ্বারা ভাগ করে দিব। তাইলে আমার এখান থেকে আমার মোল পার লিটার পাওয়া যাবে। আর যদি আমার এরকম থাকে যে আমার মোল পার লিটার দেওয়া আছে, এখানে ভাগ করছি, তাহলে এখানে কি করতে হবে? গুণ করে দিতে হবে। কি দ্বারা গুণ করে দিতে হবে? অ্যাটমিক মাস দ্বারা গুণ করে দিলে আমি কি পেয়ে যাব? গ্রাম পার লিটার পেয়ে যাব। অ্যাটমিক মাস যেমন ধরো তোমার দিয়ে দিচ্ছেন এই যে NaCl এর সম্পৃক্ত, আচ্ছা এটারই আমরা একটু কনভার্ট করি, ঠিক আছে? এখানে দেখো তো আমার কি বলছে, NaCl এর দ্রাব্যতা কি দেওয়া আছে? 11.2 গ্রাম পার লিটার। এখন এটার আমি মোল পার লিটার নিব। এখন মোল পার লিটার নিতে গেলে আমার কি করতে হবে? 11.2 গ্রাম পার লিটার। এখন এটার অ্যাটমিক মাস কত? সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23। আমি এটারে 23 দ্বারা ভাগ করব। এখন 11 দুগুণে 22, 2। হ্যাঁ, ও আচ্ছা, এই তো ভালো কথা বলছো। NaCl কত? 58.5। হ্যাঁ, ভর দ্বারা ভাগ করবো, অ্যাটমিক মাস দ্বারা ভাগ করবো। তাহলে 58.5 দ্বারা যদি আমি এটা ভাগ করি তাহলে আমার সামথিং আসবে 0.0 সামথিং আসবে। দেখো তো কত আসে? এত মোল পার লিটার 0.078 খুব সম্ভবত। 0.1914 কি হবে? মোল পার লিটার। এখন এটা যদি আমি আবার এটা দ্বারা গুণ করে দিই তাহলে আমি এটা পেয়ে যাবো না? তাহলে গ্রাম পার লিটার আর মোল পার লিটারের মধ্যে পার্থক্যটা বুঝছো? ইন্টারচেঞ্জটা ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এটা গেল কি দ্রাব্যতার সাথে সম্পর্ক। এখন কথা হচ্ছে আমার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমার দ্রাব্যতার মানের পরিবর্তন হয়। এখন কেন দ্রাব্যতার মান তাপমাত্রার সাথে পরিবর্তন হয়? প্রশ্ন আছে না? হ্যাঁ, এখন চলো এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, যে ফর্মাল প্রশ্ন দিতে পারে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতা কেন পরিবর্তন হয়। যখন নাকি আমি তাপমাত্রা বাড়াই তখন আমার দ্রাবকের অণুগুলা কি হতে থাকে? ছোটাছুটি হতে থাকে। এখন যখন নাকি আমার দ্রাবকের অণুগুলা, যেমন এটা একটা আমার পাত্র, এখানে আমার দ্রাবকের অণুগুলা আছে, এখন যখন নাকি আমার দ্রাবকের অণুগুলা ছোটাছুটি শুরু করে তাহলে তাদের মধ্যকার কি হয়? ভ্যাকেন্সি বাইরে যায় না? অণুগুলোর মধ্যকার ফাঁকা স্থান বৃদ্ধি পাইতে থাকে না? ওই ফাঁকা স্থানে এসব দ্রব যুক্ত হয়ে যায়। ফলে আমার দ্রাব্যতাটা কি ছিল? যত মূল দ্রব দ্রবীভূত হয় বা যত গ্রাম, তাহলে আগে যদি আমার 10 গ্রাম দ্রবীভূত হয় এখন 1 গ্রাম আরো বেশি হবে, তাহলে এখন কি হবে? 11 গ্রাম পার লিটার হবে। 1 গ্রাম বেশি দ্রবীভূত হবে, কারণ কি এখন ফাঁকা স্থান বাইরে গেছে না? নরমালি তো এরকম ফাঁকা স্থান ছিল না, পরবর্তীতে আমার বাড়ছে। তাহলে বুঝছো তাপমাত্রার সাথে পরিবর্তন। এখন আসো আমরা দ্রাব্যতা পড়বো, এখন আমরা পড়তে হবে আয়নিক গুণফল। আর আরেকটা কি বলতো? একটা তো আয়নিক গুণফল, আরেকটা কি দ্রাব্যতা গুণফল। একটা হচ্ছে আয়নিক গুণফলটা কি দেখো, আয়নিক গুণফল আর ধরো এই যে দ্রাব্যতা গুণফল সেম টু সেম। তোমার পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে হইতেছে আয়নিক গুণফলটা দেওয়া থাকবে প্রশ্নে, আয়নিক গুণফল দেওয়া থাকবে। আয়নিক গুণফলটা কি? KIP, তোমার পরীক্ষার মধ্যে KIP দেওয়া থাকবে।
গিভেন তোমার বের করতে হবে কেএসপি বা দ্রাব্যতা গুণফলটা তোমার বের করতে হবে। দ্রাব্যতা গুণফলটা বের কইরা কেআইপিটা কেএসপি থেকে বড় হয় তখন সেটা কি হবে? সুপার স্যাচুরেটেড। পিপিটি আসবে বা কি হবে? অদক্ষেপ পড়বে। যদি আমার কেআইপি সমান কেএসপি হয় তখন সেটা কি হবে? স্যাচুরেটেড। সেটা কি হবে আমার? স্যাচুরেটেড হবে। আর যদি আমার কেআইপিটা ছোট হয় কেএসপি থেকে তখন সেটা কি হবে? আনস্যাচুরেটেড। বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? এই জিনিসগুলো এখন চলো আমরা ম্যাথে কাজে লাগাই। আমি দুইটা ম্যাথ করাবো সৃজনশীল। দুইটা করাইলে হবে নাকি আরো বেশি? এগুলা তোমাদের যখন করাইছি দ্বিতীয়ত অনেকদিন সময় নিয়ে করাইছি, অনেকদিন। ইভেন তোমাদের কোশ্চেনও দিছিলাম। এরকম হইতে পারে যে ম্যাথটা দিছি এটা তখনও তোমাদের করাইছি। 35 ml কলেজগুলার কোশ্চেন তো স্ট্যান্ডার্ড না। এরা তো চায় ধরো দেখো তোমার কলেজে যে কোশ্চেনটা করছে এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন না। এটা এটা ওইখানে চাইবো তোমার যাতে আটকানো যায়, কিন্তু তোমার বোর্ড কোশ্চেন তো সেটা হবে না। এনা একটা সুন্দর একটা কোশ্চেন নেই, কি দিয়া রাখছে। বেসিক পারলেই চলে। আমি একটা বালা কোশ্চেন পাইতেছি না, একটা কোশ্চেন পাইতেছি। পাইছি। ও সময়ন প্রভাবটা খেয়াল আছে তোমাদের? সময়ন প্রভাব ভুলে গেছো, এটা জানি কারণ তখনও সময়ন প্রভাব 2 দিন পড়াইছি। দেখো সময়ন প্রভাবটা কি জানো? ধরো তুমি নিলা H2S নিলা, সাথে আবার HCl ও নিলা, ঠিক আছে, একটা একই দ্রবণের ভিতরে। H2S এর সাথে তুমি কি করলে? HCl দ্রবীভূত করলা। তাহলে বলো তো এখান থেকে কি হবে? S2 মাইনাস প্লাস 2H প্লাস হবে, আর এখান থেকে কি হবে? H প্লাস প্লাস Cl মাইনাস হবে। তাহলে দেখো তো H প্লাস এখানেও আসতেছে এখানেও আসতেছে। এখানে নরমালি HCl এর ঘনমাত্রা কি হওয়ার কথা ছিল বা দ্রাব্যতা কি হওয়ার কথা ছিল বলো তো? S S S। এখানে হওয়ার কথা ছিল S স্কয়ার হওয়ার কথা ছিল না? S স্কয়ার হওয়ার কথা ছিল। আর দেখো তো H2S এর মধ্যে এখানে কি H প্লাস বিয়োজিত হইতেছে না? এখন যখন একে দুইটা একসাথে মিক্স আপ করছি, দ্রাব্যতা তো আর পরিবর্তন হবে না। দ্রাব্যতা গুণফলের কি মান পরিবর্তন হবে? দ্রাব্যতা গুণফল তো পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবেটা কি বলতো? দ্রাব্যতা। হয় আমার এইখানের HCl এর বিয়োজনটা কইমা যাবে, অথবা এইটার বিয়োজনটা কি হবে? কইমা যাবে, কিন্তু দ্রাব্যতা গুণফলটা সেমই থাকবে। দুইটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মান কি হবে? সেম থাকবে। এটারে বলা হয়ে থাকে হচ্ছে সময়ন প্রভাব। এটা জাস্ট খালি থিওরিটিক্যালি লিখলেই হয়, এটার ম্যাথ দেয় না। তাহলে এখান থেকে কি হবে? 2s আর এখানে s, তার মানে কি হবে? 2s হইলে 2s 4s কিউব। তাহলে এখানে হবে 4s কিউব আর এখানে হবে s স্কয়ার। এখন দুইটা মিললা একই তো হবে, এই দুইটা আবার গুণ করা লাগবে। তাহলে যদি গুণ করো তাহলে কি হবে? 4s5, 4s5। এখন দ্রাব্যতা গুণফল তো 4s5ই হবে, এটা তো আর এখানে চেঞ্জ হবে না। মানে এটা হয় বিয়োজন মাত্রা কমা যাবে, এই দুইটার মধ্যে একটা রেস প্লাসের কি হবে? বিয়োজন মাত্রা কমা যাবে। বুঝা গেছে? এটাকে বলা যায় কি সময়ন প্রভাব বলে। এই এখন যে সৃজনশীলটা দিবে এটাতে সময়ন প্রভাব আছে। দেখো তো সিওএস এর কি পড়ছে? পদক্ষেপ করছে।
এটাই ছিল। দেখো বলছে সিইউএস এর এস টু মাইনাস আয়নের ঘনমাত্রা গ্রাম পার লিটারে বের করো। এখন এখানে কি তাহলে আমার কি মোল পার লিটারে বের হবে, কারণ এই যে দেখো দ্রাব্যতা গুণফল কিন্তু মোল পার লিটারেই দেওয়া আছে। এটা লিখে দিনি না, মোল পার লিটার দেওয়া আছে, ঠিক আছে, দুইটাই কি দেওয়া আছে মোল পার লিটারে। এখন বলছি কি সিইউএস, এখন সিইউএস এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এখন সিইউএস এর যদি আমি করি তাহলে কি হবে, সিইউ টু প্লাস প্লাস এস টু মাইনাস, এটা হবে। তাহলে এখান থেকে যদি করি এটা আমরা এস দ্রবীভূত হয়, এখান থেকে এস হবে আর এখান থেকে কি হবে, এস পরিমাণ বীজ দিতে হবে, হবে না? তাহলে কি এস স্কয়ার, তাহলে এস স্কয়ার সমান কি হবে, 4 × 10⁻−38। তাহলে এস সমান কি হবে, রুট ওভার করতে হবে। এখন রুট করলে এখানে একটা মান আসে, কত আসে দেখো তো। আচ্ছা, এখানে দেখা দিতেছে 2 × 10⁻−19। এটা কি বলতো, আমার দ্রাব্যতা বের হয়েছে না, এটা কি আমার মোল পার লিটার না? মোল পার লিটার আমার বুঝি গ্রাম পার লিটারে বের করতে। কি বলছো ঘনমাত্রা গ্রাম পার লিটারে, দ্রাব্যতাটাই কি, এটা একটা ঘনমাত্রা না, দ্রাব্যতা কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে। তাহলে এখন এটার সাথে যদি আমি, এটা আমার কি মোল পার লিটার দেওয়া আছে। এখন সিইউএস এর ঘনমাত্রা সালফার কত হয় বলতো, সালফার কত, 32। কপার কত, 63.5। যোগ করো, যোগ করে এটার সাথে গুণ করে দাও, তাহলে গ্রাম পার লিটার চলে আসবে। কপার তো 63.5, হ্যাঁ আমাদের এবার পরীক্ষায় আসছে এটা। আচ্ছা এখন চলো আমাদের আরেকটু সোজা করে দিই ম্যাথটা। বলছে কি দেখো তো, এস টু মাইনাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এখন এই এসটা কি বলতো, এস টু মাইনাস এর না, দ্রাব্যতাও না। এই এসটা কি বলতো, এস টু মাইনাস এরও দ্রাব্যতা না। আমার যদি সিইউএস বলতো তাও সেটাই আসতো। সিইউএস বলে কিন্তু আমি ভাগ করতাম এই পুরোটা দ্বারা। যদি তোমার বলতো সিইউ প্লাস, তখন কিন্তু আমি 63.5 দ্বারা করতাম। এখন বলতো আমার এস টু মাইনাস এর, তাহলে আমার কি করতে হবে বলতো, শুধু সালফার, সালফারের কি টু মাইনাস আছে, টু মাইনাস আছে। তাহলে কি কয়টা মলিকুল আছে বলো তো এখানে, সালফার, সালফার কি একটা মলিকুল আছে না দুইটা মলিকুল আছে? একটা মলিকুল আছে, শিওর? সালফার একটা মলিকিউল আছে এখানে। হ্যাঁ সালফার একটা মলিকিউলই তো আছে। হুম, তাইলে 16 হইছে পারমাণবিক ভর আর বললো 32। তাহলে 32 দ্বারা গুণ করলেই হবে, এটার 32 দ্বারা গুণ করলে হবে। হুম, এখানে সাজা লেখার কিচ্ছু নাই, পরে এই যে এটা এস না, এই যে এভাবে দিবা এস টু মাইনাস, এটা কি ঘনমাত্রা বুঝাইতেছে। এখন এখন আর দ্রাব্যতা নাই কিন্তু, এখন ঘনমাত্রা হয়ে গেছে। ঘনমাত্রা কি হবে, 2 × 10⁻−19 × 32। তোমাদের এখনো সাজানো শিখানো লাগবে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা ম্যাথ দেই করার জন্য। তুমি এখন ওই যে ইয়াটা দাঁড়াও, অফ করো না, আমি ম্যাথটা দিয়া নি, দেওয়ার পরে অফ করো। কইরা তোমরা পড়ো, আমি একটু আসি। হ্যাঁ না, বাসার জন্য না, এখানেই করবা। তোমার ঘুমে ধরছে? সুন্দর করে আবার কইতেছে হুম। 2x তো দেখা লাগবো। এত টাকা খরচ করছে কেন?
ক্যাটায়ন শনাক্ত করার পরীক্ষা না? আচ্ছা, ক্যাটায়ন শনাক্তকরণটা তোমাদের দেখানো হয়নি না? আচ্ছা, এটার গ নাম্বার কি দেওয়া যায়? গ নাম্বার হইতেছে দিছে মঞ্চে এসে বলা মানে লিখে দিছে। বেটা বহুত ভালো মানুষ ছিল, যদি আমার অনেক মারছে। হ্যাঁ, আমিও আমার ওইটা লেগে মারছিল, আমারে খাতা দিয়েছিল। হ্যাঁ, ভুলভাল করবো তা হ্যাঁ করে কইলো দোষ। অত রেজাল্ট ভালো না। অফ করে দাও এবার, অফ করো।